সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দর্শক, আজ আমরা কথা বলবো চোখের সমস্যা নিয়ে। ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। এই চোখের সমস্যা নিয়ে দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই লাইভ চলাকালীন সময় স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পূরবী রানী দেবনাথ। তিনি সহযোগী অধ্যাপক, চক্ষু বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আমি ডাক্তার পূরবী রানী দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ডাক্তার পূরবী রানী দেবনাথ, আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা। আমি একটু প্রথমে যে বিষয়টায় যাব, ডায়াবেটিসের সাথে আসলে চোখের সম্পর্কটা কি এবং ডায়াবেটিস কি আসলেই চোখে ইফেক্ট করে কিনা? খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিস একটি মাল্টিডিসিপ্লিনারি ডিজিজ এবং এটার বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে তার আক্রান্ত করার সম্ভাবনা থাকে। এর ভিতর চোখ হলো অন্যতম অংশ এবং চোখে আমরা যে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন নিয়ে রোগীদের আমার কাছে আসে ইউজুয়ালি, এর ভিতর অন্যতম হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ক্যাটারেক্ট। আপনারা খুব কমনলি আমরা দেখি ক্যাটারেক্ট রোগীটার সুবিধা হলো যে আমরা চিকিৎসা করলে আবার ক্যাটারেক্টকে আমরা পূর্ণাঙ্গ নিরাময় করতে পারি, কিন্তু রেটিনোপ্যাথি এটা প্রোগ্রেসিভ ডিজিজ এবং একে ব্লক করা উচিত। জি, যেহেতু আপনি দুটো অসুখের নাম অলরেডি বললেন, রেটিনোপ্যাথি এবং ক্যাটারেক্ট বা চোখের ছানি বলে মানুষ যেটাকে বোঝে, আমি একটি করে বিষয়ে যাব। চোখের ছানির বিষয়টাতেই আমি যাচ্ছি। আসলে চোখের ছানি পড়ার ঝুঁকি কাদের বেশি? ডায়াবেটিস তো একটি রোগ এবং এর মধ্যেও কারা বেশি ঝুঁকিতে আছেন এবং চিকিৎসা কি? আসলে মানুষ তো বুঝতে পারবে কিভাবে তার চোখের ছানি হচ্ছে? অ্যাকচুয়ালি ডায়াবেটিক রোগীদের চোখের ছানি পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ডায়াবেটিক রোগী ছাড়া সাধারণ রোগীদের ভিতর যেমন বয়সজনিত ছানি হয়, আফটার 55 or 60-তে অনেকের লেন্সটা যে নিউক্লিয়ার শক্ত হয়ে যায়, সেটাও এক ধরনের ছানি। কিন্তু ডায়াবেটিক রোগীদের সেটা আরও আর্লি স্টেজে ধরা পড়ে, ইভেন বাচ্চাদেরও সেই ছানি হতে পারে। এবং আমাদের কাছে রোগীরা সাধারণত বলে যে চোখে হঠাৎ করে দেখতে পাচ্ছে না এবং তার দুই চোখের অসামঞ্জস্য ভীষণ, কম দেখা, এটা নিয়ে আসে এবং আমরা পরবর্তীতে তাকে ছানিটাকে আর্লি যদি চিকিৎসা করে দিতে পারি, রোগীটা ভালো থাকে। এবং এই ছানিকে কখনোই প্রোগ্রেস করতে দেওয়া উচিত না, আর্লি ব্লক করা উচিত। কারণ ছানি যদি অ্যাডভান্স হয়ে যায় তখন ছানিটা পেকে যায় বা হাইপার ম্যাচিউর ক্যাটারেক্ট হয়। এই ছানি থেকে আবার পরবর্তীতে গ্লুকোমা তৈরি হয়। সেই জন্য আমরা রোগীদেরকে বলি যে ছানি যদি পড়ে যায় অবশ্যই আপনি সময় মতো চিকিৎসা নিয়ে নিরাপদ থাকুন। জি, সেক্ষেত্রে চোখের ছানি নিয়ে কিন্তু মানুষ জানতে চায় অপারেশনের বিষয়টা, কারণ চোখের ছানি পড়লেই একটা অপারেশনের কথা চলে আসে যে অপারেশন করে ছানিটা কাটতে হবে। আসলে অপারেশনের কোনো অ্যাডভান্স কোনো কিছু এসেছে কিনা? এখন তো ছানি অপারেশন খুব ইজিয়েস্ট প্রসিডিউরে আমরা করতে পারি, কারণ পেশেন্টকে আমরা ইনজেকশন দিই না, টপিক্যাল ড্রপের মাধ্যমে তাকে অ্যানাস্থেসিয়া দিই এবং এভাবে আমরা ছানি অপারেশন করতে ইউজুয়ালি 8 থেকে 10 মিনিটের ভিতরে করা সম্ভব। সুতরাং আর যারা ঢাকার বাইরে অনেক জায়গায় তাদের সাপোর্ট নেই ফ্যাকো ইমালসিফিকেশন করার, তা ম্যানুয়াল স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি করা যায় এবং এটা আমাদের পেরিফেরি সব জায়গায় এখন সম্ভব। জি, তাহলে এটা আসলে খুব একটি সুখবর যে অ্যানাস্থেসিয়াটা কোনো ইনজেকশন বা কিছু না দিয়ে এই ফ্যাকোটা করা সম্ভব। আপনি বাচ্চাদের কথা বলছিলেন ডাক্তার পূরবী রানী, বাচ্চাদের ছানি হলে আসলে চিকিৎসাটা কি হবে? হ্যাঁ, বাচ্চাদের ছানি মানে এইটাকে আমাদের ইমিশন করতে হবে। বাচ্চাদের আরেকটা ছানি হয় যে মার কনজেনিটাল ক্যাটারেক্ট, যেটা কনজেনিটাল ক্যাটারেক্টের আমার চিকিৎসা আর্লি স্টেজেই দিতে হবে। তা না হলে বাচ্চাদের অ্যাম্বলিওপিয়া একটা ডিজিজ, যেটা হচ্ছে আমরা বলি অলস চোখ। অলস হচ্ছে সে যেহেতু ছোটোবেলা থেকেই দেখতে পারেনি, তার জন্য সেই জায়গাটাকে, ব্রেনের সেন্টারটাকে সে ইগনোর করে এবং আলটিমেটলি তার লেজি আই বা অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করে। সুতরাং ক্যাটারেক্ট কনজেনিটাল যদি থাকে আমরা জন্মের পরপরই তার চিকিৎসা দিয়ে দিব। জি, তাহলে তাদের ক্ষেত্রে খুব আর্লি চিকিৎসাটা খুব প্রয়োজন। চোখের ছানি সম্পর্কে তো আসলে বোঝা গেল রেটিনোপ্যাথি একটি ডিজিজ আপনি বলছিলেন, এই রোগটি সম্পর্কে যদি একটু বলেন। আসলে রেটিনোপ্যাথি বিভিন্ন রকমের আছে, মাইল্ড থেকে একদম সিভিয়ার স্টেজ পর্যন্ত। ডায়াবেটিক পেশেন্টদেরই এটা মোস্টলি হয়, তবে যাদের নিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের এই রেটিনোপ্যাথিটা ডেভেলপ করার সম্ভাবনা কমে যায়। তারা এবং ব্লাড সুগার কন্ট্রোলে রাখা, নিয়মিত এক্সারসাইজ করা, তারপরে কোলেস্টেরল লেভেলটা নিয়ন্ত্রিত রাখা, তাহলে তার রেটিনোপ্যাথি হয়তো স্লোয়ার হবে আর কি।
আর যদি রেটিনোপ্যাথি ডেভেলপ করে যায়, রেটিনোপ্যাথির বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। আমরা যদি রেটিনোপ্যাথির সাথে ম্যাকুলোপ্যাথি হয় তখন আমরা ইনজেকশন দিই, অ্যান্টি-ভিএজিএফ ইনজেকশন আছে, এটা দিয়ে আমরা ম্যাকুলোপ্যাথিটা রিগ্রেস করে আমরা পরবর্তীতে লেজার ট্রিটমেন্ট করে দিই এবং পেশেন্ট ভালো থাকে। কিন্তু যারা সময় মতো ট্রিটমেন্টটা নেয় না তারা পরবর্তীতে রেটিনোপ্যাথিটা প্রোগ্রেস করে যায়। প্রোগ্রেস করে যাওয়ার জন্য রেটিনোপ্যাথি অ্যাডভান্স স্টেজে এবং অ্যাডভান্স স্টেজের পরে রেটিনাল ডিটাচমেন্ট পর্যন্ত হয়ে যায়। সুতরাং আমার ডায়াবেটিক রোগীদের প্রতি আমার একটাই সাজেশন যে আপনি ডায়াবেটিসটা নিয়মিত সব পরীক্ষা করবেন, নিয়ন্ত্রিত রাখুন এবং নিয়মিত আপনার চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হবেন। অ্যাটলিস্ট 6 মাসে একবার চোখ দেখানো উচিত। তাহলে সুবিধাটা হচ্ছে যে রেটিনোপ্যাথি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, আপনাকে পূর্ণাঙ্গ নিরাময়ে না হলেও আপনাকে অনেকটাই নিয়ন্ত্রিত রাখতে পারবো। জি, সেক্ষেত্রে রেটিনোপ্যাথি হলে রোগী কি নিজে থেকে বুঝতে পারবে কিনা? রোগীরা ইনিশিয়াল স্টেজে অনেক সময় বুঝতে পারে না। যদি ম্যাকুলোপ্যাথি হয় তখন তাদের ভীষণটা ব্লাড হয়ে যায় এবং ম্যাকুলার ইডিমা, চোখের আমাদের যে রেটিনা আছে সেখানে কিছু ম্যাকুলার আমরা যে জায়গাটা দিয়ে দেখি মূলত সেখানে পানি জমে যায়, ইডিমা হয়ে যায়। তখন রোগীরা আমাদের কাছে কমপ্লেন করে যে আমি ব্লাড দেখতে পাচ্ছি না। এবং এই ম্যাকুলোপ্যাথির পরে পুরো চোখে ব্লাড ছড়িয়ে যায়, যেটাকে বলি আমরা ভিট্রিয়াস হেমোরেজ। ওটা হলো অ্যাডভান্স স্টেজ। আর্লি স্টেজে অনেক সময় পেশেন্টরা বুঝতে পারে না, কিন্তু যদি কারো ডায়াবেটিসের ডিউরেশন 8 থেকে 10 বছর হয়ে যায় তাকে অ্যাটলিস্ট 6 মাসে একবার তার চোখের ডাক্তারের কাছে আসতেই হবে, তাহলে সে অন্তত ভালো থাকবে। জি, সেক্ষেত্রে সে হয়তো চোখের যে আমরা যেটা রেগুলার চেকআপ বলছি সেটা করালে হয়তো চোখটাকে অনেকটাই নিরাপদ রাখতে পারবে। যেহেতু চোখে দেখার অসুবিধা আপনি বলছিলেন এই রেটিনোপ্যাথিতে, অনেকে কিন্তু স্বাভাবিকভাবেও হয়তো চোখে দেখতে অসুবিধা হয়, যেটাকে রিফ্র্যাক্টিভ এরর আপনারা বলছেন। কাদের আসলে চোখের দেখার সমস্যাগুলো বেশি হয়? রিফ্র্যাক্টিভ এরর অনেকেরই ছোটবেলায় বাচ্চাদেরও এখন আমরা দেখি স্কুল সাইট টেস্টিং করতে গিয়ে দেখি যে অনেক বাচ্চারা বলে যে ব্ল্যাকবোর্ড দেখতে পারে না, তারপর দূরের জিনিস দেখতে পাচ্ছে না, বা অনেকে কাছে দূরে দুটোই দেখতে পাচ্ছে না। এটা রিফ্র্যাক্টিভ এরর বিভিন্ন রকমের আছে। আর এটা ছাড়া আরেকটা রিফ্র্যাক্টিভ এরর না, ঠিক এটা হলো ফিজিওলজিক্যাল চেঞ্জ। বয়সের সাথে সাথে আমার কিছু পরিবর্তন হবে, যেমন 40-এর পরে আমি কাছের জিনিসটা দেখতে পারবো না, এটা রুটিন, এবং এটাকে আমরা বাংলায় বলি চালসে। এবং তখন এটাকে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা চশমার মাধ্যমে কারেকশন সম্ভব এবং প্লাস লেন্স দিয়ে দিই, তাতে রোগীরা আবার দেখতে পারে। জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছে, আমি তার প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, প্রশ্নটি করুন। আমি চাপানা উপস্থিত বলছি ম্যাডাম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমি হলো যে আজকে 5 দিন হলো এই চোখ করাইছে, অপারেশন করাইছে লেন্সে। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। কিন্তু এখন দাঁত ব্যথা করছে, দাঁতগুলো ব্যথা করছে, নিচপাটে দাঁতটা ব্যথা করছে। আচ্ছা, আপনার দাঁত ব্যথা করছে, আপনি 5 দিন আগে চোখের অপারেশন করেছেন। কি অপারেশন করেছেন ম্যামের যদি কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, চোখের ছানি অপারেশন করেছেন আপনি? হ্যাঁ, ছানি। আচ্ছা, চোখে তো কোনো ব্যথা নেই, চোখে কোনো দেখতে অসুবিধা হচ্ছে? না না, হ্যাঁ, দেখতে যদি অসুবিধা না হয়, চোখে যদি কোনো ব্যথা না থাকে, তাহলে আমার মনে হয় চোখে কোনো প্রবলেম নেই। আপনি দাঁতের ডাক্তারের শরণাপন্ন হন এবং দাঁতের চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। চোখের সাথে এটার সম্পর্ক মনে হচ্ছে না, আপনি চোখের ওষুধগুলো কন্টিনিউ করেন। জি দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন দাঁতের সমস্যার জন্য আপনাকে একজন দাঁতের দন্ত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, আমাদের বিশেষজ্ঞ বলে দিয়েছেন। যেহেতু চোখের ছানির প্রসঙ্গটি আবার আসলোই, ছানি অপারেশনের পরে কিন্তু কিছু নিয়মকানুন আপনারা দিয়ে দেন, সেই নিয়মকানুনটা যদি একটু বলেন। আমরা ইউজুয়ালি ছানি অপারেশনের পরে আমরা যেটা বলি সেটা হলো যে আপনি চোখে পানি লাগাবেন না, কারণ এই পানি থেকে কিছু কন্টামিনেশন হওয়ার চান্স থাকে, এবং আমাদের কিছু ড্রপ দিই, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এই ড্রপগুলো আপনি নিয়মিত দিবেন। আমরা 1 মাস পর্যন্ত এই ড্রপগুলো ইউজ করার জন্য আমরা বলে দিই রোগীদেরকে, আর পানিটা যেন না লাগায়। আরেকটা কাজ করতে বলি, যদি ঝুঁকে কাজ করতে যেন চেষ্টা না করে, জি নিচু হয়ে যে কাজটি করে, সেক্ষেত্রে যারা একবার অপারেশন করেছেন তাদেরকে আবার ছানি হতে পারে কিনা? অ্যাকচুয়ালি আবার ছানি না, তবে অনেক সময় লেন্সের পেছনের যে আমাদের পোস্টেরিয়র ক্যাপসুল আছে ওটা অনেক সময় অপাসিফিকেশন হয়ে যায়, সেটাকে আমরা আফটার ক্যাটারেক্ট বলি, এবং এটা লেজারের মাধ্যমে কমপ্লিট চিকিৎসা মানে কিউর করা যায়। লেজার দিলে আবার ক্লিয়ার হয়ে যায়।
যারা অপারেশন করছেন, এই ছানির অপারেশন কেটে হোক বা ফ্যাকো যেটা আপনি বলছিলেন একটু আগে, সেক্ষেত্রে অপারেশনের কোনো জটিলতা আসলে তৈরি হতে পারে কিনা? যে কোনো ধরনের সার্জারিতে যদি জটিলতা হতে পারে যে কোনো সময়ই, তবে স্কিলড পার্সোনালি এখন আমরা খুব একটা হয় না, তবে যদি হয় সেটারও চিকিৎসা আছে। আর জটিলতা তো বিভিন্ন, যেমন ডিউরিং সার্জারি পেশেন্ট নন কোঅপারেটিভ পেশেন্ট থাকলেও তার জন্য তার বিভিন্ন জায়গায়, যেমন পোস্টেরিয়র ক্যাপসুলটা অনেক সময় টিয়ার হতে পারে। পোস্টেরিয়র ক্যাপসুল যদি টিয়ার হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে লেন্স দেওয়াটা আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্যাগের ভিতরে। ব্যাগে না দিয়ে তখন আমাদের ব্যাগের উপরে সালকাস আছে, সালকাসে দিয়ে দিতে পারি। ইভেন স্ক্লেরাস ফিক্সেশন লেন্স আছে, সেটা অল্টারনেট অপশন আছে। জি, আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছে, আমি তার প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আফজল হোসেন রাজবাড়ী থেকে বলছি। জি প্রশ্নটি করুন। যে আমার চোখে গ্লুকোমা দেখা দেয় 2 বছর আগে, সাথে ওই ক্যাটারাক্ট কিছু গ্রো করছে। আমার ডায়াবেটিস নাই, বয়স 60 আপ। তো আমার কি গ্লুকোমা যে ওষুধ কন্টিনিউ ব্যবহার করি, 2 চোখেই ব্যবহার করি, এবং ডাইন চোখে যে ক্যাটারাক্ট আছে এটা অপারেশন ছাড়া অল্প ক্যাটারাক্ট গ্রো করছে। তো আমি কি কন্টিনিউ অপারেশন ছাড়া কন্টিনিউ ওষুধ কন্ট্রোল করে ওষুধ দিয়ে কন্ট্রোলে থাকবে কিনা, এটাই ম্যাডাম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি গ্লুকোমার ট্রিটমেন্ট আপনি কয়টা ওষুধ ব্যবহার করছেন? গ্লুকোমায় অনেকগুলো ওষুধ লাগে। যদি আপনি একটি মেডিসিনেই আপনি গ্লুকোমা নিয়ন্ত্রিত থাকে, তাহলে গ্লুকোমা সার্জারি না করলেও চলবে। কিন্তু আপনার যেহেতু ক্যাটারেক্ট হয়ে গিয়েছে, আমার সাজেশন আপনি ক্যাটারেক্ট অপারেশনটা করে নেবেন, কারণ ক্যাটারেক্ট যদি ডেজার হয়ে যায় তখন সার্জারি করা কিন্তু আপনার ডিফিকাল্ট। এবং ক্যাটারেক্ট করলে আপনার বেনিফিট হলো, আপনি যে গ্লুকোমার ওষুধটা ব্যবহার করছেন, সেক্ষেত্রে ক্যাটারেক্ট সার্জারি করার পরে আপনার ওষুধের প্রয়োজনীয়তাও একটা, যদি 2টা ড্রপ ব্যবহার করেন, অনেক সময় আমাদের সার্জারি পরে দেখা যায় 2 থেকে 4 মিলিমিটার প্রেশার কমে যায়। সুতরাং ক্যাটারেক্ট সার্জারিটা আপনি করে নেন। জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি। দর্শক সুরক্ষায় প্রতিদিন এই পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম সুরক্ষায় প্রতিদিনের আজকের পর্বে আমরা কথা বলছি চোখের সমস্যা নিয়ে, ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা। দর্শক, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আজ আমাদের সাথে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে আছেন ডাক্তার পূরবী রানী দেবনাথ, তিনি সহযোগী অধ্যাপক চক্ষু বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আমি আবার চলে যাচ্ছি ম্যামের কাছে। ম্যাম, বিরতির আগে আপনি রিফ্র্যাক্টিভ এরর বা চোখের দেখা নিয়ে একটা কথা বলছিলেন, যে যারা চোখে কম দেখে তাদের অনেক সময় চশমা দিয়ে দিলেও হয়, এবং একটা ফিজিওলজিক্যাল যে বয়স বেশি হলে সবাই ভয় পেয়ে যায় যে 40-এর পরে পেশেন্টরা অনেক সময় এসে বলে যে আমি তো চোখে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা ভয়ের কিছু নাই, এটা তো চালসে যে ফিজিওলজিক্যাল প্রসেস। এবং এখানে আমরা চশমা দিলেই আবার ভালো দেখব, এবং প্লাস লেন্স আমরা দিয়ে দিই, এবং পেশেন্ট আবার নর্মাল লাইফ লিড, মানে সব কিছুই দেখতে পারে। জি ম্যাম, বাচ্চাদের সমস্যা নিয়ে আমি আপনার কাছে আসবো। আমাদের একটি ফোন অপেক্ষা করছে, আমি ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত দর্শক, খুব সম্ভবত আপনার লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। ম্যাম, বাচ্চাদের যে বিষয়টা বলছিলাম, যে এখনকার বাচ্চাদের ইদানিং দেখা যায় স্কুলে যদি 50টা বাচ্চা থাকে, এর মধ্যে দেখা যায় 25-30 জনেরই চোখে চশমা আছে। আসলে কেন এই সমস্যাগুলো হচ্ছে দেখতে? অ্যাকচুয়ালি মানে এখন বাচ্চাদের আমরা বেশিই দেখছি, কারণ আমরা চশমা পরিয়ে নিই, আবার আমাদের ছেলেমেয়েরা চশমা পড়ছে। অনেকেই ফ্যামিলিতে বাবা মা কেউ চশমা পড়ছে না, কিন্তু ছেলে মেয়ে পড়ছে। এটার বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন নেওয়া আসে, যে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া। তো যে কারণটা দেখি যে বাচ্চাদের ইদানিং মোবাইল অ্যাফিনিটি বেশি অনেকটা, তাতেও কিন্তু মায়োপিয়াটা প্রোগ্রেস করে, যারা খুব স্ক্রিনে থাকে, মোবাইলে গেম খেলে। সুতরাং বাবা মাদের জন্য বলবো যে প্রতিনিয়ত বাচ্চাদেরকে মোবাইলে রাখার অভ্যাস থেকে বিরত করতে হবে, যেভাবেই হোক। অন্য কোনো ফিজিক্যাল গেমে তাদেরকে মানে এনগেজ করে দেওয়া উচিত, বা তাদেরকে কোনো খেলাধুলার মাধ্যমে আদার দেন গেম, মানে মোবাইল। এবং মোবাইলটা শুধু রিফ্র্যাক্টিভ এররটাকেই বাড়াচ্ছে না, পাশাপাশি চোখের
ড্রাইনেস যেটা শুষ্কতাটা বেড়ে যাচ্ছে এবং শুষ্কতা বেড়ে যাওয়ার জন্য দেখা যায় যে সবসময় বলে যে চোখ পিট করছে, বলে যে মানে প্রায়শই তারা শুষ্কতা, চোখে জ্বালা যন্ত্রণা, চোখ লাল হয়ে যাচ্ছে, এরকম কমপ্লেন আমাদের কাছে আসে। এটাও কিন্তু চশমার তারা যে অনেক বেশি নেটে থাকছে সেটার ইফেক্ট। জি ম্যাম, সেক্ষেত্রে স্ক্রিনের বিষয়টা যেহেতু বললেনই ম্যাম, বড়দের বিষয়টাও যদি একটু বলেন, কারণ এখনকার মানুষের লাইফস্টাইল যে এরকম, এবং যারা অফিসে কাজ করছে দেখা গেল 8-9 ঘন্টা তারা স্ক্রিনে আছে, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে। আমরা একে বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। কম্পিউটার ভিশন সিনড্রোম হচ্ছে পিসিতে যারা প্রতিনিয়ত পিসিতে থাকতে হচ্ছে তাদের চোখের ড্রাইনেস থেকে ইরিটেশন, ওয়াটারিং, রেডনেস, ইচিং বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাচ্ছে। এবং যারা কম্পিউটার ছাড়তেই পারবে না, পিসিতে থাকতেই হবে, তাদের জন্য যেটা আমাদের উপদেশ যে আপনি অন্তত 2 ঘন্টা পর পর 15 মিনিটের জন্য চোখটাকে রেস্টে রাখবেন, চোখ বন্ধ করে অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, পিসিতে তাকাবেন না। আর এর সাথে সাথে আমরা কিছু আর্টিফিশিয়াল টিয়ার আছে, সেই টিয়ার ড্রপটা ইউজ করুন, তাহলে সে সুস্থ থাকতে পারে। এবং টিয়ার ড্রপটা তাদের একটু ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হয় এবং এই টিয়ার ড্রপ দেওয়ার পরে অনেকটা মানে তাদের উপশম হয়ে যায়, কিছুটা হয়তো রিলিফ কিছুটা রিলিফ হয়। আমাদের কিছু ফোন অপেক্ষা করছে, আমি ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থেকে। তো আমার আম্মু বয়স 50 প্লাস হবে, ওনার হচ্ছে ডায়াবেটিস ধরা পড়েছে 1 বছর যাবত, কিন্তু ওনার চোখের সমস্যাটা অনেক দিন যাবত। এখন চোখে দেখা চশমা নিচ্ছি, কিন্তু তারপরে রাতে ঘুমানোর পরে তার চোখের পানি শুকায় থাকে, আর চোখটা এখন দেখতে একটু ঘোলাটে, আমার সাদা ঘোলাটে চোখ দুটা, চোখের পানিটা শুকায় থাকে। জি দর্শক, আপনি থাকুন, আমরা আপনার উত্তরটি নিব। আমাদের আরো একজন দর্শক অপেক্ষা করছে, আমি তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। খুব সম্ভবত লাইনটি কেটে গিয়েছে, আমি সেই দর্শকের সাথে হয়তো পরবর্তীতে আবার যোগাযোগের চেষ্টা করব। ম্যাম, আপনি এই দর্শকের জন্য। আপনার মার যেহেতু চোখের সমস্যা আছে, মানে চোখে ঘোলা দেখছে, শুষ্ক হয়ে যাচ্ছে, সুতরাং শুষ্কতার জন্য তাকে কিছু আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ আপনি ব্যবহার করবেন। এটা 1 ফোঁটা করে দিনে 4 বার বা 6 বার ব্যবহার করেন এবং ভালো থাকবেন। আর তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আসলে ঘোলা বলছেন, ঘোলাটা কি তার মানে চোখে ছানি পড়ে গেল কিনা। যদি ছানি থাকে তো ছানির চিকিৎসা, আমরা ছানি অপারেশন করে নিলেই আবার সে পূর্বের অবস্থায় ফেরত যাবে। আর যদি কর্নিয়ার, অনেক সময় কর্নিয়ার ড্রাইনেস থেকে কর্নিয়াটা অপাসিটি হয়, এটা কারণে যদি শুষ্কতা থাকে তাহলে একটু চক্ষু চিকিৎসকের পরামর্শ আবার নিতে হবে আপনাকে, এবং আপনি আর্টিফিশিয়াল টিয়ার ড্রপটা কন্টিনিউয়াস ব্যবহার করতে থাকুন। জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। ম্যাম, আমি আমার প্রশ্নে আবার চলে যাচ্ছি। আপনি একটি চোখ জ্বালা পোড়া একটি কথা বলছিলেন যে অনেকেই ফিল করে চোখে জ্বালা পোড়া। চোখের জ্বালা পোড়ার কমপ্লেইনটা কিন্তু অনেক মানুষেরই, এবং আমরা দেখছি যে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু আরো বেশি বলছেন যে আমার চোখটা খুব জ্বালা পোড়া করে। এটার কারণ কি এবং প্রতিকার কি আসলে? চোখের ড্রাইনেস বিভিন্ন কারণেই হচ্ছে। যারা নিয়ার ওয়ার্ক বেশি করে তাদের কিন্তু ড্রাইনেসের চান্সটা বেড়ে যায়। ডায়াবেটিক রোগীদেরও একটু নর্মালের চেয়ে একটু বেশি হয়। সুতরাং প্রতিকার হলো তাদের আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে হবে। এটা 1 ফোঁটা করে 4 বার বা 6 বার ব্যবহার করবে ডেইলি। জি, হয়তো চোখটা আর মাঝে মাঝে শুষ্ক হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে একটু পানির ঝাপটা দিতে পারে সে, জি, তাহলে সে কিছুটা ভালো বোধ করবে। হয়তো এই সমস্যাটা হচ্ছে। ম্যাম, যেহেতু স্ক্রিনের কথা আমরা আলাপ করছিলাম, আপনিও বলছিলেন যারা স্ক্রিনে কাজ করে তাদের কিভাবে রিলিফ নিতে হবে। মাথা ব্যথার একটা কমপ্লেইন কিন্তু ম্যাম করে। হ্যাঁ, মাথা ব্যথাটা দিনের কোনো না কোনো সময় হয়তো কমপ্লেইন করে ম্যাম যে মাথা ব্যথা করছে। এটা আসলে মাথা ব্যথার রোগীরা কি চোখের ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ, মাথা ব্যথার রোগীদের চোখের ডাক্তারের কাছে আসতে হয়, যে বিভিন্ন কারণে মাথা ব্যথা করতে পারে। যেমন রিফ্র্যাক্টিভ এরর থেকে হতে পারে। রিফ্র্যাক্টিভ এরর যদি হয় তাহলে তাদের স্পেকটিক্যাল কারেকশন করে দিলে সে আবার ভালো দেখতে পারবে, বা তার মাথা ব্যথাটা অনেকটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার যাদের বেশি তাদের কিন্তু মাথা ব্যথার চান্সটা একটু বেড়ে যায়। এর পাশাপাশি তার ড্রাইনেস থেকে হতে পারে, ড্রাইনেসের জন্য সে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করতে পারে। আর তাছাড়াও অনেক নিউরোলজিক্যাল কজের জন্য মাথা ব্যথা হতে পারে। সুতরাং চোখের ডাক্তারের কাছে আসার পরে চোখের ডাক্তারকে ফাইন্ড আউট করতে হয় যে নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। আমরা কিন্তু যদি ফান্ডোস্কোপি করি, ফান্ডোস্কোপি করে আমরা কনফার্ম করতে পারি যে অনেকটা যে তার ব্রেনের কোনো প্রবলেম আছে কিনা। ব্রেনে যদি প্রবলেম না থাকে, ইভেন খাবার দাবারের অভ্যাসটাকেও তাকে চেঞ্জ করতে হয়। অনেকে যেমন সারা রাত জেগে থাকে, রাত জেগে তারা কাজ করে, রাতের কাজ, তাদের একটু মানে হেডেকের টেন্ডেন্সি বেশি থাকে। আবার অনেকে প্রলং পিরিয়ড না খেয়ে থাকে, মানে খাবার হয়তো তাদের মিলটাকে অতটাই ইমার্জেন্সি ফিল করে না, এটাও একটা হ্যাবিটের জন্য অনেক সময় হেডেক হয়। সুতরাং খাবারের স্পেসিংটা অনেক লম্বা গ্যাপ না দিয়ে স্পেসিংটা যদি ধরেন 4-6 ঘন্টা 8 ঘন্টা পর পর যদি সে
ফিডিং মানে নিজের খাবারটা খেয়ে নেয়, অনেক সময় মাথা ব্যথা কমে যায়। জি, এই বিষয়টা কিন্তু আসলে একটা সচেতনতারও প্রয়োজন ম্যাম, যেটা বলছিলেন যে খাবারের সাথে সম্পর্ক আছে। অনেকে লং টাইম ওয়ার্ক করে, হয়তো ফাস্টিং থাকে, সকালে খেলো আবার সে বিকালে মাঝে গ্যাপে কিছু খাচ্ছে না, সেজন্য হয়তো হেডেকে বা মাথা ব্যথায় ভুগতে পারে। আমাদের একজন দর্শক অপেক্ষা করছে, আমি তার প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার অনেক বছর ভিতর পাশে সবজি কিনছিলাম আর কি, আমার কেবল রেটিনার সমস্যা। জি, এখন চিকিৎসা অনেক, এখন আমাকে কোনো ডাক্তার রেটিনার কোর্স না কোনো এটি দিতে পারছে তারা, শুধু এইটাই দিচ্ছে যে আমার ভিতর থেকে আলাদা কোনো অ্যাক্টিভিটি নাকি বলতে পারছি। জি দর্শক, আপনি সাথে থাকুন, আমাদের আরো একজন দর্শক অপেক্ষা করছে, আমি তার প্রশ্নটি নিয়ে এনেছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ডক্টর পূরবী রানী আপনাদের কাছে। জি শুনতে পাচ্ছেন ডাক্তার পূরবী রানী, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ দিদি, আদাব, আমি শেরপুর থেকে বলছি। আদাব আদাব, বলেন। আমি আপনার রোগী ছিলাম, আমার নাম আব্দুল মোতালেব। জি, আপনি ওই যে রেফার দিয়ে আমাকে চেন্নাই বানাইছিলেন, আমার বড় ভাই নিয়ে আইছিলাম, বড় ভাইয়ের সাথে নিয়ে আইছিলাম। জি জি দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে এই যে গ্লোকোমা চিকিৎসা করতে চেন্নাই বানাইছিলেন, এখন হচ্ছে আসার পরে ওই চোখে চশমা ব্যবহার করতেছি, ব্যবহার সামনে কালো কালো ছায়ার মতো দাগ করে। আপনার তো ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস থেকে তো রক্তক্ষরণ ছিল আপনার, যতদূর আমি জানি। যদি ডায়াবেটিসের ব্লিডিং এর জন্য কিন্তু, হ্যাঁ আমি জানি, এবং ডায়াবেটিস ম্যাম আমরা এই দর্শকের প্রশ্নটিও নিব এবং আগের দর্শকের প্রশ্নের উত্তরটি আপনার থেকে নিব। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরে এসে উত্তরটি নিচ্ছি আপনার থেকে। দর্শক সুরক্ষায় প্রতিদিন এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আজ আমরা কথা বলছি ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা নিয়ে। এই সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার পূরবী রানী দেবনাথ, সহযোগী অধ্যাপক, চক্ষু বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার পূরবী রানীর কাছে। ম্যাম, বিরতির আগে আমাদের দুজন দর্শকের প্রশ্ন ছিল। প্রথম দর্শক তার রেটিনার সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, তার জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে। হ্যাঁ, রেটিনার তো তার নিশ্চয় ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিস থেকে যে রেটিনোপ্যাথিটা ডেভেলপ করে, রেটিনোপ্যাথির তো বিভিন্ন স্টেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং অ্যাডভান্স। যদি মাইল্ড স্টেজে থাকে, সে আমাদের নিয়মিত ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে এবং লেজার ট্রিটমেন্ট কমপ্লিট যদি করে থাকে, সে ভালো থাকে। এটা কিন্তু কমপ্লিটলি ভালো হবেন না, সেটা আপনাকে বুঝতে হবে, কারণ এটা নির্ভর করছে আপনার ডায়াবেটিস কেমন নিয়ন্ত্রণ থাকে। যদি ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রিত রাখতে পারেন, তাহলে সেই রেটিনোপ্যাথিটা আর প্রোগ্রেস করবে না, ওইটাকে আমরা অনেকটু থামিয়ে রাখতে পারি। কিন্তু যাদের ডায়াবেটিস খুব অনিয়ন্ত্রিত থাকে, তার রেটিনোপ্যাথি কিন্তু আবার প্রোগ্রেসিভ হয়ে যায়। সুতরাং আপনার মূল দায়িত্ব হলো ডায়াবেটিসটা ভালোভাবে কন্ট্রোল করুন, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করুন, ইভেন এর সাথে যদি কোলেস্টেরলটা বেশি থাকে, সেই কোলেস্টেরল লেভেলটাকেও নিয়ন্ত্রিত রাখতে হবে। আর নিয়মিত এক্সারসাইজ করবেন, এবং চিকিৎসকের পরামর্শ, যদি লেজার বা আরও প্রোগ্রেস করছে কিনা, যদি ইডিমা ডেভেলপ করে, ইডিমার জন্য আমরা অ্যান্টিভিজেপ ইনজেকশন দিলে আবার সে ইডিমাটা রিগ্রেস করে এবং পেশেন্ট ভালো দেখে। সুতরাং আপনি আবার একটু চোখের ডাক্তারের কাছে যাবেন, এবং চোখের ডায়াবেটিসের এখন যে রেটিনার সমস্যাটা কোন স্টেজে আছে, সেই স্টেজটাকে আপনি ইভ্যালুয়েট করেন, এবং যদি অ্যাডভান্স স্টেজ না হয়, তাহলে তো আপনি ভালো থাকতে পারবেন। অ্যাডভান্স স্টেজে গেলে আপনাকে রেটিনার অনেক সময় সার্জারি প্রয়োজন হয়, সেই সার্জারিও যদি করার দরকার হয়, সেই সার্জারিও আপনাকে করতে হবে। সুতরাং জি, সেক্ষেত্রে মনে হয় একজন চক্ষু বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ম্যাম, আমাদের আরো একজন দর্শকের প্রশ্ন ছিল, যিনি বোধহয় আপনাকে দেখিয়েছিলেন। উনি বলেছিলেন যে ওনার চোখের সামনে কিছু কালো কালো দাগ দেখছেন। এটাও কিন্তু রেটিনোপ্যাথির একটা অ্যাডভান্স স্টেজের সাইন, যেটাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ। যখন ভিট্রিয়াস হেমোরেজ হয়ে যায়, তখন আমি চোখের সামনে, বিভিন্ন রোগীরা প্রায়শই বলে যে চোখের সামনে কালো দাগ ঘুরে বেড়াচ্ছে, এবং এই ভিট্রিয়াস হেমোরেজও আপনার ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। সুতরাং ডায়াবেটিসটাকে আপনাকে নিয়ন্ত্রিত রাখতেই হবে। নিয়ন্ত্রিত রাখলে অনেক সময় আস্তে আস্তেই রিগ্রেস করে, আর যদি দেখা যায় না রিগ্রেস করছে না, তাহলে অনেক সময় সার্জারি প্রয়োজন হয়, এবং রেটিনা আমরা যেটা পার্স প্লানা ভিট্রেক্টমি করে আবার রোগীকে আমরা আগের অবস্থানে না যেতে পারলেও অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি।
জি ম্যাম, যেহেতু আমরা আয়োজনে একদম শেষে চলে এসেছি, চোখের পানি পড়া নিয়ে যদি একটু বলেন। অনেকের কিন্তু চোখ দিয়ে অবিরত পানি পড়ে, এটা কারণটা যদি একটু বলেন। চোখে পানি পড়ার কারণ হচ্ছে অনেক সময় চোখের যে আমাদের সিস্টাইটিস বলি, যে চোখের রোগীদের আমাদের চোখের পানিটা ড্রেন হওয়ার একটা সিস্টেম আছে, ড্রেনেজ। সেই পানিটা পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ হতে পারছে না, তাহলে কি হবে, পানিটা উপচে আসে। উপচে আসাকে আমরা বলি যে বিভিন্ন কারণে হতে পারে। যদি পানি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি ব্লক থাকে, সেই ক্ষেত্রে হতে পারে, সেটাকে আমরা বলি যে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস হতে পারে। আরেকটা হতে পারে যেমন বয়স্ক রোগীদের বিভিন্ন স্ট্রাকচার শরীরের চোখের মাসেল যে আছে, যে চোখকে আমরা সংকুচিত প্রসারিত করে, সেগুলো একটু ল্যাক্স হয়ে যায়। ল্যাক্সের কারণেও তার একটু উপচে পড়তে পারে। যদি ড্যাক্রোসিস্টাইটিস মানে পানি পড়ার সাথে যদি আপনার পিচুটির মতো আসে বা ডিসচার্জ থাকে, তাহলে দেখাতে হবে যে আসলে কি নেত্রনালী ব্লক আছে কিনা কোথাও। যদি ব্লক থাকে, আমরা কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ দেই এবং আমরা ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি করে দিলে আবার পানি পড়াটা কমে যায়। আর বয়স্ক রোগীদের যেমন যদি লিড ল্যাগস থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক ড্রপ প্লাস অনেক সময় শুষ্কতা থেকেও পানি উপচে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল টিয়ার আমরা ড্রপ সাজেস্ট করি, এবং আর্টিফিশিয়াল টিয়ার দিলেও তার কিছুটা রিমিশন হয়। জি, সেক্ষেত্রে যাদের চোখ দিয়ে পানি পড়ছে তারা হয়তো একজন চোখের ডাক্তার দেখিয়ে তার চিকিৎসাটা নিয়ে নিতে পারেন। ম্যাম, আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। চোখের আসলে এই সমস্যাগুলো নিয়ে আপনি যে আলোচনা করলেন, আশা করি আজকে দর্শক যারা দেখছেন তারা অনেক উপকৃত হবেন। ডাক্তার পূরবী রানী দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি ডায়াবেটিক রোগী হন, তাহলে আপনার ডায়াবেটিসটা পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, এবং এই নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস, এগুলো আপনি পরিবর্তন করতে হবে। এভাবে থাকলে আপনি ভালো থাকতে পারবেন, হতাশার কিছু নেই। আর বাচ্চাদের যাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাচ্চারা যেন আপনারা কন্টিনিউয়াস ল্যাপটপ বা গেমে তাদেরকে এঙ্গেজ করতে দিবেন না। অবশ্যই ম্যাম, এবং সেই সচেতনতা হতে হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে আমি ডাক্তার আঞ্জুম আনারা তামান্না এখানেই বিদায় নিচ্ছি।